90% মুসলিমের দেশ বাংলাদেশ, অথচ স্বাধীনতার ৫৫ বছর পর এসেও এদেশের রাষ্ট্র ক্ষমতায় কোনো ইসলামিক দল এককভাবে অসীন হতে পারেনি। কিন্তু কেন? বিগত ফ্যাসিস্ট রেজিমে খুনি হাসিনার সবচেয়ে বড় পথের কাঁটা ছিল ইসলামী দলগুলো, ফলে তাদের উপর দিয়ে চালানো হয়েছে নির্যাতনের স্টিম রোলার। তবে শত বাধার পরেও ইসলামী দলগুলোর শিকড় উপড়ে ফেলা যায়নি, বরং ২৪শে জুলাইয়ের আন্দোলনের মাধ্যমে বাংলাদেশে যেন নব উত্থান ঘটেছে চিরায়ত ইসলামী সংস্কৃতির। কেমন ছিল বাংলাদেশের ইসলামী দলগুলোর যাত্রা, ৫৫ বছরের ইতিহাসে ঠিক কতটুকু সফল ছিল তারা, সেই সম্পর্কে আলোচনা থাকবে আজকের ভিডিওতে। সেই সঙ্গে যেই ৫টি ফর্মুলা কাজে লাগাতে পারলে আগামী নির্বাচনে ক্ষমতাসীন দল হতে পারবে তারা, সেই সম্পর্কে আলোচনা করব। তাই একদম শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। চলুন তবে ইতিহাসের পাতায় ডুব দেয়া যাক। ইসলামিক রাজনীতির আধুনিক সাংগঠনিক রূপ বুঝতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে ১৯৪১ সালে। সাইয়েদ আবুল্লাহ মওদুদির হাত ধরে তৎকালীন ব্রিটিশ ভারতে ইসলামের ব্যানারে প্রথমবারের মতো আত্মপ্রকাশ করে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এই দলটির অবস্থান ছিল একেবারেই ভিন্ন। ৭১-এর মুক্তিযুদ্ধে বিরোধিতার জের ধরে স্বাধীন বাংলাদেশের ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ করা হয়। ১৯৭২ সালের সংবিধানের ৩৮ অনুচ্ছেদ অনুযায়ী ইসলামিক দলগুলোর কার্যক্রম পুরোপুরি বন্ধ করা হয়। কিন্তু দৃশ্যপট পাল্টে যায় ১৯৭৫ সালের ১৫ই আগস্টের পর। মেজর জেনারেল জিয়াউর রহমান ক্ষমতায় আসে সংবিধানের ৫ম সংশোধনীর মাধ্যমে ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা তুলে নেন, যার ফলে রাজনীতিতে ধর্মভিত্তিক দলগুলোর অংশগ্রহণ আবারও চালু হয়। এরপর ৮০-এর দশকে হুসাইন মোহাম্মদ এরশাদ সংবিধানে ইসলামকে রাষ্ট্র ধর্ম হিসেবে অন্তর্ভুক্ত করলে ইসলামিক দলগুলো রাজনীতিতে এক প্রকার স্থায়ী লাইসেন্স পেয়ে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে জামাত ইসলামী পুনরায় সংগঠিত হয়। পাশাপাশি ৮০-এর দশকে হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে খেলাফত আন্দোলন বটগাছ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়ে চমক দেখায়। ১৯৭৯ সালের নির্বাচনে ইসলামিক ডেমোক্রেটিক লীগ বা আইডিএল ২০টি আসন জয়লাভ করে, যা ছিল ইসলামিক রাজনীতির প্রথম সাফল্য। হাফিজ হুজুর রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে ৩য় স্থান অধিকার করেন, যা প্রমাণ করে সাধারণ মানুষের মনে ইসলামের প্রতি এক নীরব সমর্থন সবসময় ছিল। বাংলাদেশে ইসলামিক রাজনীতির সবচেয়ে সংগঠিত রূপ হলো জামাত ইসলামী। তর্ক সাপেক্ষে বলা চলে বাংলাদেশের সকল রাজনৈতিক দলের মধ্যে সাংগঠনিক দিক থেকে সবচেয়ে বেশি শক্তিশালী দল এটি। এর কারণ হচ্ছে এদের ক্যাডার ভিত্তিক কাঠামো। কোনো ব্যক্তি চাইলে বাইরে থেকে উড়ে এসে জামাতে জুড়ে বসতে পারে না, তাদের নেতৃস্থানীয় পর্যায়ে যেতে একটা লম্বা পথ পাড়ি দিতে হয়। এছাড়া তাদের ছাত্র সংগঠন, ছাত্র শিবিরের মাধ্যমে তারা তৈরি করেছে একটা বিশাল নিবেদিত প্রাণ কর্মী বাহিনী। ১৯৯১ সালের নির্বাচনে তারা ১৮টি আসন পেয়ে সরকার গঠনের নির্ণায়ক শক্তি বা কিংস মেকার হয়ে উঠেছিল। ২০০১ সালে তারা বিএনপির সাথে জোট নিয়ে মন্ত্রিত্বও পায়। তাদের মূল ফোকাস ছিল প্রশাসন, অর্থনীতি এবং মিডিয়া সেক্টরে নিজেদের লোক তৈরি করা, যেটা করতে তারা অনেকটাই সফল বলা চলে। জামাতের বাইরে কওমি ও পীর মুরিদি ধারা রাজনীতির সবচেয়ে বড় উদাহরণ হলো চরমোনাইয়ের ইসলামী আন্দোলন বাংলাদেশ। ১৯৮৭ সালে চরমোনাইয়ের মরহুম পীর সৈয়দ ফজলুল করিম এটি প্রতিষ্ঠা করেন। গত ১০ বছরে রাজনীতির ময়দানে নিজেদের বেশ শক্ত অবস্থান তৈরি করেছে তারা। বিশেষভাবে জুলাই আন্দোলনের সামনে থেকে নেতৃত্ব দেওয়া দলগুলোর মধ্যে এটি ছিল একটি। ২০১৮ ও ২০২৩ সালের বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ বিএনপি না থাকায় দ্বিতীয় বা তৃতীয় বৃহত্তম শক্তি হিসেবে ভোট পেয়েছে। গাজীপুর ও বরিশালে তাদের ভোট ব্যাংক বেশ চমকপ্রদ। এছাড়াও শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের নেতৃত্বে বাংলাদেশ খেলাফত মজলিস কওমি মাযহাব ভিত্তিক রাজনীতিতে বড় প্রভাব ফেলে। যদিও তারা ভোটের রাজনীতিতে এককভাবে খুব বেশি সফল হতে পারেনি, কিন্তু রাজপথের আন্দোলনে তাদের প্রভাব অপরিসীম। বিশেষ করে ফতোয়া বিরোধী আন্দোলন, মোদি বিরোধী আন্দোলন এবং বাবরি মসজিদ ইস্যুতে তাদের ভূমিকা ছিল চোখে পড়ার মতো। দলের নাম যাই হোক না কেন, যদি দলের সাথে ইসলাম শব্দটা থাকে, সেটাই ছিল আওয়ামী লীগের চোখে চক্ষুশূল একটা ব্যাপার। গত ১৭ বছরের ফ্যাসিস্ট রেজিমে আওয়ামী সরকারের সবচেয়ে বেশি নির্যাতন শিকার হয়েছে ইসলামী দলগুলো। একই সাথে বিএনপি তো মামলা হামলায় একবারেই শেষ। ২০০৮ সালের পর থেকে বাংলাদেশের ইসলামিক রাজনীতির আকাশে কালো মেঘ জমতে শুরু করে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর যুদ্ধাপরাধী ট্রাইব্যুনাল গঠিত হয়। একে একে জামাত ইসলামের শীর্ষ নেতা মতিউর রহমান নিজামী, আলিয়া হাসান মুজাহিদ, কাদের মোল্লা এবং দেলাওয়ার হোসেন সাইদি সহ জামাতের বড় বড় নেতার ফাঁসি ও দণ্ড কার্যকর করা হয়। এমনকি দলটির নিবন্ধনও বাতিল করা হয়, প্রতীক কেটে নেওয়া হয়, হাজার হাজার নেতাকর্মী গ্রেফতার হন। জামাত ও ছাত্র শিবিরকে পুরোপুরি আন্ডারগ্রাউন্ড পলিটিক্স বা গোপন রাজনীতি চলে যেতে বাধ্য করা হয়। দলটির জন্য রাস্তায় প্রকাশ্যে মিছিল করা ছিল তখন মৃত্যুর শামিল। ইসলামী রাজনীতির উপর আরেকটি বড় থাবা আসে ২০১৩ সালের ৫ই মে শাপলা চত্বরে। রাসূলের অবমাননার প্রতিবাদে কওমি মাযহাবভিত্তিক অরাজনৈতিক দল হেফাজতে ইসলামী শাপলা চত্বরে অবস্থান নেয়, কিন্তু খুনি হাসিনার দল তাদেরকেও নিজের ক্ষমতার জন্য বাধা মনে করে। রক্তের নেশায় পাগল শেখ হাসিনা শাপলা অবস্থানকারী নিরস্ত্র সাধারণ মানুষের উপর নারকীয় গণহত্যা চালায়। সব মিলিয়ে এই সময়টা ছিল ইসলামিক রাজনীতির জন্য সার্ভাইভাল টেস্ট। একদিকে জামাত শীর্ষ নেতৃত্ব শূন্য হয়ে যাওয়া, অন্যদিকে কওমি ধারার আলেমদের
উপর মামলা ও গ্রেফতারের খড়গ। সব মিলিয়ে ইসলামী রাজনীতিকে বাংলাদেশ থেকে মাইনাস করার সকল প্রচেষ্টা শেখ হাসিনা করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এত দমনের পরও ইসলামী দলগুলোর সাংগঠনিক কাঠামো পুরোপুরি ভেঙে পড়েনি, বরং সামাজিক যোগাযোগের মাধ্যম এবং গোপন তৎপরতায় তারা নিজেদের টিকিয়ে রেখেছে। আর তারই একটা ফলাফল 26 সালের এই সময় এসে তারা পাচ্ছে। এখন প্রশ্ন হলো 21 শতকের আধুনিক বাংলাদেশেও ঠিক কি কি কারণে ইসলামিক রাজনীতি প্রয়োজন? এর পিছনে মোটা দাগে 3টা কারণ রয়েছে। নাম্বার 1, সামাজিক ও সাংস্কৃতিক দ্বন্দ্ব। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষ ব্যবস্থার কথা থাকলেও এখনো পর্যন্ত আমাদের সমাজ ব্যবস্থায় ধর্মীয় মূল্যবোধের প্রভাব অনেকটাই বেশি। পশ্চিমা ধাঁচের সেকুলার আইন অনেক ক্ষেত্রে সামাজিক মেইন স্ট্রিম মুসলিম জনগোষ্ঠীকে স্যাটিসফাই করতে পারছে না। এই শূন্যতা পূরণে মানুষ ইসলামের দিকে ঝুঁকছে। নাম্বার 2, ইনসাফ বা ন্যায় বিচার। গত 17 বছরের ফ্যাসিস্ট রেজিমের দুর্নীতি, খুন-গুমের কালচার ও বিচারহীনতা সংস্কৃতি মানুষকে প্রচলিত রাজনৈতিক দলগুলোর প্রতি ঘৃণা এনে দিয়েছে। ইসলামিক দলগুলো যখন আল্লাহর আইন ও সৎলোকের শাসনের কথা বলে, তখন সাধারণ মানুষ এর মধ্যে দুর্নীতিমুক্ত সমাজের স্বপ্ন দেখে। আর ঠিক এ কারণে তারা ইসলামিক দলগুলোকে পছন্দ করে। নাম্বার 3, সার্বভৌমত্ব। বর্তমান প্রজন্ম ভারতীয় আধিপত্যবাদ এবং গোলামির কালচার সম্পর্কে খুবই সচেতন। বিশেষভাবে জুলাই আন্দোলন এবং শহীদ ওসমান হাদি ভাইয়ের শাহাদাত এই প্রজন্মের মাঝে একটা বিশাল ইম্প্যাক্ট ক্রিয়েট করতে পেরেছে। আর ভারতের আধিপত্যবাদ এবং সীমান্ত হত্যার বিরুদ্ধে ইসলামী দলগুলোর অবস্থান সবসময় স্পষ্ট ও আপোষহীন। দেশপ্রেম ও ধর্মীয় আবেগের এই মিশেল তাদের জনপ্রিয়তার অন্যতম বড় কারণ। 2024 পরবর্তী বাংলাদেশে ইসলামিক দলগুলোর সামনে একটা বিশাল অপরচুনিটি তৈরি হয়েছে। তবে ক্ষমতায় যেতে হলে অবশ্যই তাদেরকে নির্দিষ্ট কিছু বিষয়ে নজর রাখতে হবে। প্রথমত যেটা দরকার সেটা হচ্ছে এই আলেমদের মাঝে বা ইসলামিক দলগুলোর মাঝে ঐক্য তৈরি করা। বাংলাদেশে ছোট বড় মিলিয়ে প্রায় 70টিরও বেশি ইসলামী দল ও উপদল আছে। কওমি বনাম আলিয়া, সালাফি বনাম মাঝারপন্থী, এই বিভেদ তাদের ভোটের বাক্সকে ভাগ করে দিয়েছে। নির্বাচনে জিততে হলে ন্যূনতম ইস্যুতে ঐক্য অপরিহার্য। দ্বিতীয়ত হচ্ছে নিজেদের প্রপার ব্র্যান্ডিং তৈরি করা। এখনো পর্যন্ত একটা বিশাল অংশের মানুষ মনে করে যে দাড়ি টুপিওয়ালা ক্ষমতায় আসলে দেশে না জানি কি হয়ে যাবে, কিন্তু ইসলাম যে আসলে কতটা সুন্দর সেই জিনিসগুলো মানুষের মাঝে তুলে ধরা অপরিহার্য। তৃতীয়ত বাংলাদেশে ভোটারদের অর্ধেকই হচ্ছে নারী। আর নারীদের একটা বড় অংশ যারা মিডিয়া কন্ট্রোল করে, তারা মনে করে ইসলামী দলগুলো ক্ষমতায় আসলে জোর করে তাদেরকে হিজাব বোরকা এসব পরাবে। বিষয়টা কিন্তু আসলে তেমন না। মূলত নারী শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে তাদের আধুনিক ও বাস্তবসম্মত ব্যাখ্যা মানুষের মাঝে তুলে ধরতে হবে। চতুর্থত আন্তর্জাতিক কূটনীতির উন্নতি করা। ফ্র্যাঙ্কলি বলতে গেলে পশ্চিমা বিশ্ব এবং প্রতিবেশী দেশগুলো ইসলামিক দলগুলোকে মৌলবাদী মনে করে। এই ভুল ভাঙাতে তাদের স্মার্ট ডিপ্লোমেসি বা কূটনৈতিক তৎপরতা বাড়াতে হবে। বোঝাতে হবে তারা আসলে কোন মডেলে কাজ করতে চায়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সেবামূলক রাজনীতি। প্রযুক্তির কল্যাণ বলেন বা যে কারণেই বলেন না কেন, মানুষ এখন জানে যে কোন নেতা তার টাকা পয়সা মেরে তার তেরানের টিন মেরে খাবে আর কোন মানুষ তার জন্য কাজ করবে। সো মানুষকে যদি আপনি ভালোভাবে বোঝাতে পারেন, অবশ্যই সেসব মানুষ ইসলামী দলগুলোকে ভোট দেবে। আর আরেকটা বিষয় হচ্ছে আমাদের সমাজে বিভিন্ন সমস্যা, যেমন ব্যাংকিং সিস্টেমকে কিভাবে তারা ডিল করবে, এর একটা স্মার্ট সলিউশন জনগণের সামনে তুলে ধরতে হবে। যেসব মিডিয়া কর্মী আছে যারা অভিনয় করে তাদের জীবিকা নির্বাহ করে, তাদের সাথে এইসব দল ক্ষমতায় আসলে কিভাবে ডিল করবে, তাদের কাজবাজ এফডিসি এগুলোকে বন্ধ করে দিবে, এটার জন্য স্মার্ট সলিউশন তাদের সামনে উপস্থাপন করতে হবে। ইসলাম আসলে কিভাবে কাজ করে এই জিনিসটা মানুষকে বুঝাইতে হবে। শুধু এতটুকু বললে হবে না যে কুরআন এবং হাদিস অনুযায়ী চলবে। কুরআন এবং হাদিস অনুযায়ী কিভাবে চলবে? 1400 বছর আগে সমাজ ব্যবস্থা যেমন ছিল, 2024-25 সালে বা 26 সালে এসে সমাজ ব্যবস্থা সম্পূর্ণ ভিন্ন। এই সমাজ ব্যবস্থায় কিভাবে কোরআন হাদিসের আইন ব্রেক না করে স্মার্ট সলিউশনের মাধ্যমে এইসব সমস্যা ডিল করা হবে, সেগুলো সবার সামনে তুলে ধরতে হবে। সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক কঠিন সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। প্রধান দুই দলের বাইরে মানুষ এখন তৃতীয় শক্তি খুঁজছে। সেই শূন্য স্থান কি ইসলামিক দলগুলো পূরণ করতে পারবে? ইতিহাস বলে ইসলামিক সংগঠনগুলোর শিকড় গভীরে, তাদের কর্মীরা নিবেদিত প্রাণ। কিন্তু ক্ষমতার মসনদে বসতে হলে আবেগের সাথে প্রজ্ঞার মিশেল থাকতে হবে। আগামী নির্বাচনই হয়তো বলে দিবে বাংলাদেশকে এক নতুন রাজনৈতিক যুগের সাক্ষী হতে যাচ্ছে কি না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এছাড়া আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন। আমি অসংখ্য কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড দিয়েছি। আশা করি এসব কন্টেন্ট আপনাদের ভালো লাগবে।